আমাদের সম্পূর্ণ নতুন ইউটিউব চ্যানেল উদয়ান দ্য নলেজ হাবে সকলকে স্বাগত। এই চ্যানেলটি সমস্ত জ্ঞান পিপাসু ছাত্রছাত্রী এবং মানুষের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানের বিষয়গুলি শুধুমাত্র স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত সিলেবাস বা বিষয়ের ওপরই সীমাবদ্ধ থাকবে না। সারা বিশ্বের বিভিন্ন ধরনের বিষয় বা টপিকের ওপর এখানে আলোচনা করার প্রচেষ্টা করা হবে। আজকের ভিডিওটিতে আমরা ইতিহাসের একটি বহুল চর্চিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরের সমস্ত ইতিহাসের পাঠরত ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তাছাড়াও জ্ঞান পিপাসু যে কোনো মানুষের কাছেই এটি একটি আকর্ষণের এবং জানার বিষয়। তাহলে আজকে আমাদের জ্ঞান আহরণের বিষয়টি হলো গান্ধার শিল্প। এই ভিডিওতে আমরা গান্ধার শিল্প সম্বন্ধে আলোচনা করব এবং ভিডিওটির শেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করো। এইভাবে আমাদের সাপোর্ট করো যাতে আমরা এগিয়ে যেতে পারি। চলো এবার ভিডিওটি শুরু করা যাক। গান্ধার, যে গান্ধার শিল্প নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করছি, সেই গান্ধার শিল্প যে গান্ধার অঞ্চল থেকে বিকশিত হয় তা কিন্তু ভারতের 16টি প্রধান মহাজনপদের মধ্যে অন্যতম একটি বিখ্যাত মহাজনপদ, এবং এই গান্ধার শব্দের অর্থ হল সুগন্ধের দেশ, এবং এর রাজধানী ছিল পুষ্কলাবতী বা চরসদ্দা। এই গান্ধার শিল্প, যার বিকাশ গান্ধার অঞ্চলকে কেন্দ্র করে হয়, তা গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণে গড়ে উঠেছিল, যার মূল বিষয়বস্তু ছিল গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম, এবং যা গ্রিক দেবদেবীর অনুকরণে তৈরি হয়। অর্থাৎ বুদ্ধের মূর্তির মধ্যে সেই ছাপ কিন্তু সুস্পষ্টভাবেই আমরা দেখতে পাচ্ছি। গান্ধার শিল্পে মূর্তিগুলি খুব মসৃণভাবে তৈরি করা হতো, এর আগেই আমি বলেছি, যার ওপর সুন্দর পালিশের কাজ কিন্তু করা হতো। গ্রিক বৌদ্ধ শিল্প অর্থাৎ গান্ধার শিল্প, যা গ্রিক বৌদ্ধ ধর্মের শৈল্পিক প্রকাশ মাত্র। প্রাচীন গ্রিক শিল্প এবং বৌদ্ধ ধর্মের মধ্যে একটি সাংস্কৃতিক সমন্বয় বলতে পারো, যা প্রধানত ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত গান্ধার অঞ্চলে বিবর্তিত হয়েছিল। এবং দেখতে পাওয়া যায় যে গান্ধার শিল্পের দিক থেকে যে সমস্ত মিথস্ক্রিয়াগুলি পরিচালিত এবং ধারাবাহিক সময়ের সাথে সাথে ঘটেছিল সেই অঞ্চলটিতে, যেখানে আলেকজান্ডার দ্য গ্রেট যে ভারতীয় অনুপ্রবেশ করেছিলেন সেই সংক্ষিপ্ত সময়ে, সেই সময় শুরু হয়। এরপর মৌর্য সম্রাট অশোক এই অঞ্চলটিকে অঞ্চলটিকে সম্পূর্ণরূপে একটি বৌদ্ধ অঞ্চলে বা বৌদ্ধ ধর্মে রূপান্তরকরণ করেছিলেন। এর পরবর্তীকালে ইন্দ্র গ্রিক রাজ্যে কিন্তু বৌদ্ধ ধর্মেই প্রধান হয়ে ওঠে, এবং কুষাণ সম্রাটের আমলে এটি ফুলে ফেঁপে ছড়িয়ে পড়ে। গান্ধার শিল্পে যে বৌদ্ধ বিষয়বস্তুগুলি চিহ্নিত করা হয় তা কখনো কখনো গ্রিক, রোমান উপাদানগুলিকে অভিযোজিত করে, এবং এই যে গান্ধার স্থাপত্য ভাস্কর্য শিল্প, যেখানে আমরা গ্রিক আর রোমান শিল্পের একটি ব্যাপক প্রভাব দেখতে পারি, তা কিন্তু সম্পূর্ণরূপে সমালোচনার ঊর্ধ্বে নয়। ভারতীয় শিল্পের ধারায় গান্ধার শিল্প ছিল একটি ঢেউ এবং এর স্থায়িত্ব ছিল সাময়িক। স্যার জন মার্শাল বলেন যে বুদ্ধ মূর্তির চাহিদা বৃদ্ধির ফলে মূর্তিগুলির শিল্পরীতির উন্নতি না করে যান্ত্রিকভাবে তা তৈরির ব্যবস্থা করা হয়, যার ফলে মূর্তিগুলিতে শিল্পীর ব্যক্তিগত চিন্তাভাবনা প্রতিফলিত হয়নি। অনেকটা ছাঁচে ঢালা হয়ে যায় মূর্তিগুলি।
এই মূর্তিগুলিতে ভারতীয় শিল্পের নমনীয়তা ও আধ্যাত্মিকতা একেবারেই অনুপস্থিত ছিল। সৌন্দর্যের দিক থেকে গান্ধার শিল্প ভারহুত ও সাঁচির স্বতঃস্ফূর্ত শিল্পের তুলনায় অনেকটা নিম্নমানের। জন মার্শাল এও বলেন যে গান্ধার শিল্প ছিল অনুকরণের অনুকরণ। রোমের শিল্পের অনুকরণ করেছিল তার উপনিবেশগুলি, আর গান্ধার শিল্প ছিল সেই অধঃপতিত উপনিবেশিক শিল্পের অনুকরণ মাত্র। এ কারণে ভারতের মূল শিল্পের উপর তা কোনোদিনই কোনো ছাপ ফেলতে পারেনি। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন যে গান্ধার শিল্প ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। এ কারণে পরবর্তী ভারতীয় শিল্পের উপর এর কোনো প্রভাবই সুস্পষ্ট নয়। পাশ্চাত্য শিল্পরীতির অনুগামীরা অবশ্য বলেন গান্ধার শিল্প ছিল প্রথম সার্থক ভারতীয় শিল্প। ভারতীয় বিষয়বস্তুতে পাশ্চাত্য রীতি প্রয়োগের পরীক্ষা গান্ধার শিল্পেই কিন্তু প্রথম লক্ষ্য করা যায়। এত কিছু সত্ত্বেও একথা অস্বীকার করা যায় না যে ভারতীয় শিল্প সংস্কৃতিতে গান্ধার শিল্পের একটি ব্যাপক উপস্থিতি এবং প্রভাব ইতিহাসে আজও জ্বলজ্বল করে রয়েছে। অনেক ঐতিহাসিক বলেন গান্ধার শিল্পীর হাত ছিল গ্রিকের, কিন্তু হৃদয় ছিল ভারতীয়। দ্য গান্ধারা আর্টিস্ট হ্যাড দ্য হ্যান্ড অফ আ গ্রিক but the heart of an Indian. গান্ধার শিল্পে মহাযান বৌদ্ধ ধর্মের প্রভাব লক্ষ্য করা যায়, এ কথা সম্পূর্ণ সত্য। এ প্রসঙ্গে এটিও বলা হয়ে থাকে যে মানুষের যথার্থ প্রতিকৃতি নির্মাণ করার কৌশল ছিল এই শিল্পরীতির প্রধান বৈশিষ্ট্য। এই শিল্পরীতিতে বুদ্ধের মূর্তিগুলি গ্রিক দেবতা অ্যাপোলোর মতো করে সৃষ্টি করা হয়েছে। শকদের আমলে এই শিল্পের সূচনা হয়, তবে কুষাণ যুগে খ্রিস্টীয় প্রথম শতকে গান্ধার শিল্প পূর্ণ বিকশিত চরিত্র ধারণ করে। কনিষ্কের রাজধানী পুরুষপুর, পরবর্তীকালে পেশোয়ার শহরটি গান্ধার শিল্পশৈলীতে বিশেষভাবে সজ্জিত হয়েছিল। গান্ধার শিল্পরীতি ভারতের অন্তর্দেশে প্রবেশ করতে না পারলেও এই শিল্পরীতির প্রভাব মথুরা ও অমরাবতীর শিল্পরীতিতে দেখা যায়। সমালোচকদের মতে গান্ধার শিল্পরীতি ছিল অনেকটা যান্ত্রিক ও বৈচিত্র্যহীন। আধুনিক ভারতীয় ঐতিহাসিকগণ এই মত পোষণ করেন যে গান্ধার শিল্পের পাশাপাশি সমসাময়িক ভারতীয় শিল্পরীতির মান কোনো অংশেই কম ছিল না। তথাপি এই শিল্পকলা ভারতীয় শিল্পরীতিতে নতুন আঙ্গিকের সংযোজন করেছিল, যেটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না। এছাড়াও ভারতীয় যে গান্ধার শৈলী তার কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন পাথর, চুন, বালি বা প্লাস্টার অফ প্যারিস, পোড়ামাটি এবং মাটি দিয়ে এক্ষেত্রে মূর্তি গঠন করা হতো। মূর্তিগুলির উপর সোনালি রং বা অন্য কোনো গাঢ় রঙের প্রলেপ দেওয়া হতো। কখনো কখনো মূর্তিগুলিতে স্থানীয় বৈশিষ্ট্য দানের জন্য গোপ বা পাগড়িও পরানো হতো। এমনকি গুম্ফ সমন্বিত বুদ্ধমূর্তিও নির্মিত হয়। যক্ষ, গরুড় প্রভৃতির মূর্তি গ্রিক দেবতা জিউস, ব্যাকাস প্রভৃতির অনুকরণেও তৈরি করা হয়। বিমারান অঞ্চলে পাওয়া বুদ্ধ মূর্তিগুলির বৈশিষ্ট্য হল কাঁধের উত্তরীয় প্রভৃতি দেহ হতে স্বতন্ত্রভাবে দেখানো হয়েছে। উত্তরীয়র নিচে দেহের অংশ প্রস্ফুটিত, উত্তরীয়ের ভাঁজগুলিও আন্দোলিত। উত্তর পশ্চিম ভারতের চরসন্দা অঞ্চলে যে মূর্তিগুলি পাওয়া যায় তাতে উত্তরীয় বসনকে স্বচ্ছ দেখাবার প্রচেষ্টা করা হয়েছে। কুষাণ যুগের মূর্তিগুলিতে উত্তরীয়গুলি একটু আকারে খাটো এবং মূর্তিগুলির আকৃতি ছোট ও পালিশ বেশ খারাপ। আর চতুর্থ খ্রিস্টাব্দ থেকে যে সকল মূর্তি গঠিত হয় সেগুলিতে শৈল্পিক উন্নতি বেশ ভালো রকমই লক্ষ্য করা যায়। পাশ্চাত্য শিল্পীর অনুগামী ব্যক্তিরা ভারতীয় শিল্পক্ষেত্রে গান্ধার শিল্পকে প্রথম সার্থক শিল্প হিসেবে দেখে থাকেন। ভারতীয় বিষয়বস্তুতে পাশ্চাত্য রীতি প্রয়োগের পরীক্ষা
গান্ধার শিল্পই কিন্তু প্রথম ঘটায়, একথা অস্বীকার করা যায় না।